ছেলেটাকে স্নান করিয়ে খাইয়ে সবেমাত্র ঘুম পাড়িয়েছি। এমন সময় রাস্তা থেকে শোনা গেল রতনের ব্যস্ত গলা। চেঁচিয়ে মায়ের উদ্দেশ্যে বলছে, ও বড় মা, আজকে সবজি দেব কিছু? তাহলে ব্যাগটা নামিয়ে দাও বারান্দা থেকে। ঝিঙে আছে, তাজা পটল আছে। আর তুমি সেদিন কাঁঠালের বীজের খোঁজ করছিলে না, আজ এনেছি। লাগবে কিছু? তাড়াতাড়ি বলো। বাথরুম থেকে মা আমাকে বলল, দেখেছিস রিনি, রতনের আসার সময় হয় ঠিক আমি যখন ব্যস্ত থাকি। তোর কি হাত খালি আছে রে? একটু গিয়ে বল তো, আজ আর কিছু লাগবে না। ঘরে যা ছিল তাই দিয়ে সেরে ফেলেছি। কাল একেবারে টাটকা বাজার করব। আমি বারান্দা থেকে মুখ বাড়িয়ে বললাম, রতন, আজ আর কিছু লাগবে না ভাই। মা বলল কাল সকাল সকাল আসতে, একেবারে ব্র্যান্ডেড নিউ সবজি নেবে। রতন একগাল হেসে ভ্যানে উঠতে উঠতে বলল, ও ছোট দিদি, ভাগ্নে কি করছে গো? জামাইবাবুর শরীর ভালো আছে? কাল বড়দিদি আসছে না? ঠিক আছে, আমি কাল সকাল সকাল আসব। মা জননীকে বলে দিও। বলতে বলতেই প্যাটেলে চাপ দিয়ে সামনের মোড়ে অদৃশ্য হয়ে গেল রতন। এই রতনের এক স্বভাব, প্রশ্ন জিজ্ঞাসা করবে কিন্তু উত্তর শোনার সময় নেই ওর। ও চলে গেলেও ওর এই ছর্দি কথাটা আমার কানে লেগে রইল। আমার হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা ভাবনা মাথায় খেলে গেল। অনেক টেনশনের পর একটু যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আমরা দুই বোন, দিদি সুচরিতা আর আমি সুচিস্মিতা। বাবার সোনার দোকান, মা অঙ্গনারীতে চাকরি করত, এখন রিটায়ার্ড। দিদির বিয়ে হয়ে গেছে 8 বছর হলো। দিদি জামাইবাবু আর ছেলে বুবুনকে নিয়ে কর্মসূত্রে পুনেতে থাকে, তাই বছরে কিংবা 2 বছরে একবার এসে ঘুরে যায় দিন 15 জন্য। ওই সময়ের মধ্যে শ্বশুরবাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, আমাদের বাড়ি, এইসব জায়গায় গড়ে 1.5 থেকে 2 দিন ভাগে পড়ে। ফলে বাবা মায়ের কোনো দায়িত্ব ও নিতে পারে না। আর আমার বিয়ে হয়েছে এই 2.5 বছর চলছে। আমার শ্বশুরবাড়িও খুব একটা কাছাকাছি নয়, বাড়ি থেকে প্রায় ঘণ্টাখানেক দূরত্ব। তাই আমাদের 2 বোনের শ্বশুরবাড়ি যাওয়ার পর বাবা মা একাই থাকেন। আমরা চিন্তা করব বলে খুব একটা বড় সমস্যা কিছু না হলে ওদের সুবিধা অসুবিধা আমাদেরকে জানায় না। আবার আমরাও দূরে থেকেও এই বিষয়ে অনেকটাই নিশ্চিন্ত থাকি। কারণ হলো এই রতন। বছর কুড়ির রতন থাকে আমাদের পাড়াতেই। পড়াশোনায় খুব একটা খারাপ ছিল না ও, কিন্তু কপাল সাথ দেয়নি ছেলেটাকে। 13 বছর বয়সে ওর মাটা অজানা জ্বরে চলে গেল। বাবা আবার বিয়ে করে নতুন সংসার পাতল। সৎ মায়ের কাছে হেলায় ছেদ্দায় কোনো রকমে বড় হলো রতন। মাধ্যমিক পাশ করার পর এবার নিজের রাস্তা নিজে দেখে নাও বলে ওর বাবা হাত তুলে নিল। তখন থেকেই ভ্যানে কাঁচা সবজি, ডিম বিক্রি করা ওর পেশা। শান্ত, ভদ্র, সৎ আর মিষ্টি স্বভাবের ছেলেটাকে আমার বাবা মা দুজনেই অত্যন্ত স্নেহ করে। আমাদের রোজগারের বাজার আসে রতনের থেকেই। সেই থেকে রতন মাকে বড় মা, বাবাকে বড় জেঠু আর আমাদের 2 বোনকে দিদি বলে ডাকে। এমনকি আমার ছেলে হয়ে এ বাড়িতে আসার পরের দিনই 1 সেট তোয়ালে নিয়ে এসে ছেলের মুখ দেখে গেছে। এই তো গত বছর অষ্টমীর দিন রাতে বাবার হঠাৎ প্রেশার বেড়ে গিয়ে ভীষণ শরীর খারাপ করেছিল। পুজোর সময় মা একা কি করবে, কিছুই বুঝে উঠতে পারছিল না। পাড়ার সবাই পুজো নিয়ে ব্যস্ত। বাধ্য হয়ে মা রতনকে ফোন করে। সঙ্গে সঙ্গে ও একটা গাড়ির ব্যবস্থা করে হাসপাতালে ভর্তি করে। ছোটাছুটি করে ওষুধ, ডাক্তার সব একা হাতে সামলেছিল। তারপর পরিস্থিতি একটু স্টেবল হলে আমাকে ফোন করে সবটা জানায়। আমরা গিয়ে বাকিটা সামাল দিই। ডাক্তারবাবু রিলিজ করার সময় বলেছিলেন, ঠিক সময় মতো না নিয়ে এলে বিপদ হতে পারত। ছেলেটি বেশ চটপটে। কে হয়? বাবা হেসে বলেছিলেন, আমার ছেলে। মা মরা বাপকে কাছে না পাওয়া রতনের চোখের কোলের জলটা
আমার চোখ এড়ায়নি। সেই থেকে বাড়ির ইলেকট্রিক বিল দেওয়া, ওষুধ এনে দেওয়া, মাছ কিনে দেওয়া, এই সব কাজগুলো রতনই নিয়মিত করে। রোজ বাড়িতে আসে না, তবে ফোন করে খবরাখবর রাখে ঠিকই। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অবশ্য সাবধান করে আমাদের। সোনার ব্যবসা, বাড়িতে শুধু দুটো বুড়ো বুড়ি, এভাবে একটা বাইরের ছেলেকে প্রশ্রয় দেওয়া ঠিক কাজ নয়। মা হাসে, বলে, এই যে খবরে দেখি নিজের ছেলে, নিজের মেয়ে সম্পত্তির জন্য বাবা মাকে স্টেশনে বসিয়ে দিয়ে আসতেও দুবার ভাবে না। কাউকে কাউকে তো হাসপাতালে দিয়ে এসে আর নিয়ে পর্যন্ত যায় না। পেটের সন্তান যদি এই করে, তাহলে আর কাকে বিশ্বাস করবে? তার চেয়ে বাইরের ছেলেটাকেই বিশ্বাস করে দেখি না কি হয়। বয়স তো কম হলো না, সবসময় যে বিশ্বাস করলে ঠকতে হয় এমনটাও কিন্তু নয়। আমি দিদিকে ফোনে আমার মতামত বললাম। দিদি সব শুনে বলল, কিন্তু তোর শাশুড়ি কি রাজি হবে? আর আমার ভগ্নিপতি, সেই বা কি মনে করবে? আমি বললাম, যে যা মনে করবে, আমি কিন্তু যেটা ভেবেছি সেটাই হবে। দিদি বলল, ঠিক আছে, আমি তো কাল পৌঁছে যাচ্ছি, সন্ধ্যায় ও বাড়ির সবাইকে ডাক, তখন আলোচনা হবে একটা। আসলে আমার ছেলের বয়স 6 মাস। নিয়ম অনুযায়ী এবার ওর মামা ভাত খাওয়ানোর কথা। এ বাড়িতে মামা ভাত খাইয়ে তারপরে ও বাড়িতে গিয়ে অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে। কিন্তু সেদিন আমার শাশুড়ি মা নাতিকে বাড়িতে দেখতে এসে আমার মায়ের সামনেই বলে বসলেন, আমার নাতিটার কপাল এমনই খারাপ, একটা মামা নেই যে মামা ভাত খাওয়াবে। বৌমা বলেছিল, মামা নেই তাতে কি হয়েছে, মাসি তো আছে। তাও এখন বাপু এসব চল হয়েছে, আমাদের সময় তো আর সেসব ছিল না। তারপর আমার দিকে ফিরে বললেন, তোমার কোনো তুতো ভাই নেই? যে কোনো একজন সম্পর্কে মামা হলেই হবে। আমার নাতির তো একটা কল্যাণ বলে কথা আছে নাকি? আমার নাতি কিন্তু মামার হাতেই ভাত খাবে, এই আমি স্পষ্টভাবে বলে রাখলাম। তারপর থেকেই আমি টেনশনে পড়ে গেছিলাম। আমরা 2 বোন বলে মাকে এভাবে কথা শুনতে হলো। এখনো পর্যন্ত সমাজে কেন মেয়ের মায়েদের এত খাটো করা হয়? হঠাৎ আজ রতনের থেকে প্রাণ ভরা ছর্দি ডাকটা শুনে আমার মনে আর কোনো দ্বিধা রইল না। শান্ত মেজাজে নিশ্চিন্ত হয়ে রাতে ঘুমোলাম। পরের দিন সকাল সকাল দিদিরা এসে পড়ল। রতনও সকালে সবজি দিতে এলে ওকে বিকেলে একবার বাড়িতে আসতে বললাম। আমার শ্বশুরবাড়ি থেকে আমার দেওর, হাজবেন্ড, শাশুড়ি মা আর পুরোহিত মশাই এসেছেন। এদিকে রতন সহ আমরা সবাই আছি। আমার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, তাহলে মামা ভাত খাওয়ানোর ব্যাপারটা কি হবে ঠাকুর মশাই? আমাদের পারিবারিক পুরোহিত মশাই বললেন, যদি একান্তই মামা না থাকে তাহলে আর কি করণীয়? সেক্ষেত্রে জাতকের দাদু অর্থাৎ বৌমার বাবাই প্রথম ভাত খাওয়াবেন। সবাই বলল, হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। আমি উঠে দাঁড়ালাম, রতনকে হাত ধরে এনে বললাম, আমার ছেলে মামার হাতেই প্রথম ভাত খাবে। আমার দেওর মুখ বেঁকিয়ে বলল, মানেটা কি বৌদি? যা খুশি তাই পেয়েছ নাকি? একটা বাইরের ছেলে, কোনো ব্লাড রিলেশন নেই, তার হাতে আমাদের বাড়ির ছেলে মামা ভাত খাবে? আমি বললাম, হ্যাঁ খাবে। তখন আমার শাশুড়ি মা বললেন, যদি তাই হয় তাহলে এই অনুষ্ঠানে আমি থাকব না। রতন ব্যস্ত হয়ে বলল, কি করছো দিদি? আমাকে এভাবে অপমান করো না। দাদা প্লিজ, তুমি দিদিকে বোঝাও একটু, এটা হয় না। হঠাৎ আমার হাজবেন্ড বলল, হয়, খুব হয়। মা, রক্তের সম্পর্ক যে একেবারেই নেই তুমি কি করে জানলে? ওর কথায় ঘরের সবাই অবাক হয়ে গেল। আমার শাশুড়ি মা বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে?
বউয়ের সাপোর্ট কিভাবে করবি ঠিক করতে পারছিস না নাকি? ও বলল, আমাদের বিয়ে ঠিক হওয়ার পর বাড়িতে না জানিয়ে আমি ওকে নিয়ে একদিন বিকেলে বেড়াতে গিয়েছিলাম, ওর কলেজ থেকেই। আমার তখন নতুন বাইক, নতুন হাত, ফলে মাঝারি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে সময় আমরা ভয়ে বাড়িতে কিছু জানাতে পারিনি, কিন্তু রতনের সাহায্য চেয়েছিলাম। গ্রুপ ম্যাচ করায় সেদিন রিনিকে বেশ কিছুটা ব্লাড রতন দিয়েছিল। বাড়িতে অ্যাক্সিডেন্টের কথা জানালেও তোমাদের টেনশনের কথা ভেবে আমরা ব্লাড দেওয়ার কথাটা চেপে গেছিলাম। তাই রক্তের সম্পর্ক যে একেবারেই নেই, তাই এমনটা বললে বড় ভুল হবে। রতন মাথা নিচু করে নিল। দিদি বলল, মাসিমা, রক্তের সম্পর্ক মানেই যে সেই সম্পর্ক খুব গভীর হয়, খুব ভরসার হয়, তা কিন্তু নয়। নাম ঠিকানাহীন কত সম্পর্ক আমাদের জীবন বাঁচিয়ে দেয়। রাস্তায় দেখা হওয়া কত মানুষ কিভাবে আমাদের আপন হয়ে যায়। আত্মীয়তার সূত্রে বাঁধা ঈর্ষার সম্পর্ক নাকি রক্তের সম্পর্কহীন ভালোবাসার সম্পর্ক, ভালো চাওয়ার সম্পর্ক, কোনটা বেশি দামি বলুন তো? আর আমাদের তুতো ভাইদের কথা বলছেন, ওরা কিন্তু আমাদের দুঃসময়ে কোনো খবরাখবর নেয় না। রিনির এই বাচ্চাটা হওয়ার পরেও তারা কিন্তু কেউ একবারও দেখতে আসেনি। রতন কিন্তু নিয়মিত খবর নেয়। যতবার বাচ্চার ভ্যাকসিন হয়েছে, রতন গাড়ি ডেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। রাত বিরেতে ডাক্তার ডেকে এনেছে। তাহলে ভাগ্নের উপর কার দায়িত্বটা বেশি বলুন তো? শাশুড়ি মা কিছুক্ষণ চুপ করে থাকলেন, কিছুটা ভাবলেন। তারপর উঠে রতনের হাত ধরে বললেন, আমি আগেকার মানুষ বাবা, বিভিন্ন রকম নিয়ম সংস্কার মেনে এসেছি, তো তাই মঙ্গল অমঙ্গল বড় চিন্তা করে ফেলি। কিছু মনে করো না, আমার নাতির প্রথম ভাত খাওয়া তোমার হাতেই হবে। আশীর্বাদ করো যেন সততা, মানবিকতা, মনুষ্যত্বে তোমার মতো হতে পারে, কর্তব্য ভালোবাসায় বড় মনের অধিকারী হতে পারে। আর এবছর থেকে নিয়ম করে ভাই ফোঁটায় আমার বাড়ি যেও, রিনির হাতে ফোঁটা নিতে। রতন হেসে বলল, আমায় আশীর্বাদ করুন মা জননী, যেন মান হোসে আপনার মতো মানুষ হতে পারি।